জাকসু নির্বাচনের ফল পেতে দীর্ঘ অপেক্ষা। ভোট গ্রহণের ৩৬ ঘণ্টা পার হলেও শেষ হয়নি গণনা। অনিয়মের অভিযোগ এনে এক নির্বাচন কমিশনারের পদত্যাগ। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। পাবনায় নিজ গ্রামে শিক্ষিকার দাফন, শোকের মাতম। দীর্ঘ সময় ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি ক্ষোভ সহকর্মীর। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডক্টর জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুলকালাম। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ভাঙচুর, ইউএনও সহ আহত অন্তত ২০। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ৩৬ ঘণ্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার। এর ঘণ্টা দুয়েকের মধ্যে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে, শেষ হয় বিকেল ৫টায়। যদিও কয়েকটি হলে শেষ হয় আরও পরে। ওই দিন সন্ধ্যায় গণনা শুরু হলেও এখনও সেটা শেষ হয়নি। ১৮ ঘণ্টায় জাকসুর হল সংসদের ১৮টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন, মেশিনের মাধ্যমে ভোট গণনার এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই, এটা আমরা চাই না। আমরা মেশিনের মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। এমন পরিস্থিতির পর বিকেল ৫টার পর কিছু সময় বন্ধ রাখা হয় ভোট গণনা। সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি। আমাদের একটু স্পেসের সংকট আছে, সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি। সেই করে আমাদের এফিসিয়েন্সি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আর একটু বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রায় ২ ঘণ্টার মধ্যেই জাকসু নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের এক সদস্য। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এদিকে ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হয় দুপুর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলছেন, এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকলো না।
এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন করানোর যে প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। জাকসু নির্বাচন কমিশন আশা করছে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করতে সক্ষম হবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ। ভোট গণনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। ক্যাম্পাসে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, মাহফুজুর রহমান নিপু এবং রেদওয়ান আহমেদ। শুরুতেই সিনেট ভবন থেকে ভোট গণনা খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ভোট গণনা এখন কতটুকু হয়েছে এবং আর কতটুকু বাকি আছে, কত রাত আর লাগতে পারে? ভোট তো প্রায় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কত শতাংশ, কত পার্সেন্ট ভোট হয়েছে? পুরো বাংলাদেশে আপনার কাছে আসলে তথ্য জানতে চাই, এই মুহূর্তে জানাবেন আমাদেরকে। এটি বলা খুব কঠিন, আসলে প্রশ্নটি খুবই কঠিন এবং উত্তর দেওয়াটা খুবই খুব দুরূহ কাজ। কারণ যেই ভোট গণনা এখন থেকে অন্তত প্রায় ৩৫ ঘন্টা আগে শুরু হয়েছিল, সেই ৩৫ ঘন্টা পরেও যখন একটি ভোটের ফলাফল আসেনি, ৮,০০০ ভোটের ফলাফল এখন পর্যন্ত আসেনি, সুতরাং আরও যে ২১টি হলের কেন্দ্রীয় সংসদে যে নির্বাচন ২৫টি পদের বিপরীতে, সেটি কখন নাগাদ হতে পারে এখানকার যে নির্বাচনী কর্মকর্তারা আছেন তারাও আসলে ঠিকমতো বলতে পারছেন না। তবে আমরা এতটুকু বলতে পারি ৮ থেকে ৯টি হলের যে ব্যালট বক্স সেইগুলোতে ভোট গণনার কাজ চলছে, সেগুলো শেষ হওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলো বাকি ২১টির মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো শুরু করবে। তবে কিছুক্ষণ পরপর এখানে যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা বিভিন্ন হলের নাম ধরে ঘোষণা করছেন, তার মানে বোঝা যায় একটু কাজ আগের থেকে কিছুটা দ্রুত গতিতে এগোচ্ছে। তবে যতই দ্রুত গতিতে এগোক, আসলে যেহেতু একটি হাতে গণনা করা হচ্ছে এবং ৮,০০০ ভোটারের প্রত্যেকটি ভোট হাতে গুনতে হচ্ছে এবং ২৫টি পদের জন্য আলাদা আলাদা করে গুনতে হচ্ছে, সেই কারণে আসলে বেশ কিছু সময় লাগবে। তবে যেহেতু নির্বাচন কমিশনার যদিও বলেছিলেন যে আজকে রাতের মধ্যে তারা ফলাফল দেবেন, সে আজকে রাত পেরিয়ে ভোর হতে চললো। তো ধারণা করা হচ্ছে এখন আসলে যতই সময় যাচ্ছে ততই মনে হচ্ছে এটি, আমরা হয়তো ধারণা করেছিলাম যদি রাতের মধ্যে সম্ভব না হলে ভোর রাতে সম্ভব হবে, তারপরে ধারণা করেছিলাম ভোর রাতে যদি সম্ভব না হয় তাহলে হয়তো সকাল ৭টা ৮টা নাগাদ হতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে যে গতি বা যতটুকু ভোট এগিয়েছে বলে মনে হচ্ছে ততক্ষণে অন্তত দুপুর নাগাদ হওয়ার একটি সম্ভাবনা বা শঙ্কা তৈরি হয়েছে আসলে। তবে দেখা যাক, সেটিও আসলে নির্ভর করবে কর্মকর্তারা এখানে যারা আছেন ভোটের কাজে নিয়োজিত তারা কত দ্রুত সম্পন্ন করতে পারেন। কিন্তু আমরা যেহেতু ভিতরে আছি, যতটুকু কাজের গতি দেখছি তাতে মনে হয় না কালকে দুপুর নাগাদের আগে এটি শেষ হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো লক্ষণ রয়েছে। সোহা, রিয়াজ জানাচ্ছিলেন যে আজকে রাতের মধ্যেও ভোট গণনা শেষ হবে কিনা এটা বলা যাচ্ছে না। আমাদের আরেক সহকর্মী সিনেট ভবনের বাইরে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা যারা দাঁড়িয়েছেন তাদের খবরাখবর জানাবেন আমাদেরকে। রেদওয়ান আহমেদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। রেদওয়ান, রাত জেগে যারা অপেক্ষায় ছিলেন তারা কি এখনো, ছাত্রছাত্রীরা যারা ছিলেন তারা কি এখনো আছেন কিনা, আর ফল প্রকাশে যে এত সময় লাগছে এই বিষয়ে তাদের এখনকার প্রতিক্রিয়া কি বলছেন তারা? সোহার, অপেক্ষা উৎকণ্ঠা আসলে সবকিছুই যেন এখানে মিলেমিশে একাকার। শিক্ষার্থীরা কিন্তু সেই যে ভোটের ফলাফলের প্রত্যাশায় যারা আসলে অপেক্ষা করছেন তারা কিন্তু এখনও আসলে সিনেট ভবনের যে নিচতলায় সেখানে কিন্তু এখনও শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছেন এবং রাত যত গভীর হচ্ছে তাদের অপেক্ষার প্রহর কিন্তু ততই দীর্ঘ হচ্ছে। পাশাপাশি আমরা যদি বলতে পারি যে এই যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আসলে ম্যানুয়াল পদ্ধতিতে করার কারণে শিক্ষার্থীদের যে ভোগান্তি, পাশাপাশি তারা বলছিলেন শিক্ষার্থীরা যে আসলে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনী যে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি করার কারণে শুধুমাত্র আসলে শিক্ষার্থী না, শিক্ষক সহ পোলিং এজেন্ট, সাংবাদিক কর্মীরা যারাই আসলে সংবাদকর্মীরা যারাই আসলে এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাই কিন্তু একরকম ভোগান্তির শিকার হয়েছেন। সেই সাথে তারা বলছিলেন যে প্রশাসন চাইলেই আসলে এই দুর্ভোগ কমিয়ে আসলে সহজভাবে এই নির্বাচনের যে প্রক্রিয়াটি সেটি করতে পারত, কিন্তু আমরা দেখেছি যে ভোট গ্রহণের পর থেকে কিন্তু নানান নাটকীয়তায় নানান বিলম্ব হয়েছে এই নির্বাচনের
যে প্রক্রিয়া, সেই সাথে বলা যায় যে প্রায় 34 ঘন্টারও বেশি সময় কিন্তু অতিবাহিত হয়েছে, কিন্তু তারপরেও কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে সিনেট ভবন ঘিরে যে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, ঠিক আগের ঘন্টার সংবাদে যেমন জানাচ্ছিলাম সেই রকমই কিন্তু উপস্থিতি। শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু যে কাঙ্ক্ষিত যে ফলাফল, তাদের যে ছাত্র প্রতিনিধি যাদের তারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, তাদের বিজয় কিংবা তাদের প্রত্যাশিত যে প্রার্থী তার আসলে জয় দেখে এখান থেকে বাড়ি ফিরতে চান এবং জাকসুকে কোনো রকম যেন প্রশ্নবিদ্ধ করা না হয়, সেই সাথে যেন নির্বাচনী প্রক্রিয়ার সাথে তারা সংশ্লিষ্ট থাকতে পারেন। তার কারণেই কিন্তু তারা বলছিলেন এই রাত জেগে সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এখনও তাদের সেই অপেক্ষা, এবং তারা কিন্তু সেটা নিয়ে শঙ্কায়ও রয়েছেন যে যেহেতু হাতে ভোট গণনা হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা আসলে শঙ্কা থেকে যায় যে নির্বাচনী যে প্রক্রিয়া সেটি কিন্তু একেবারে যে সুষ্ঠু, কতটা সুষ্ঠু হবে সেই প্রশ্ন এবং উদ্বেগ কিন্তু জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে আসলে যারাই শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে আসবে তারাই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, পাশাপাশি আগামী দিনে জাকসুকে এগিয়ে নিয়ে যেতে তারা দীপ্ত ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশাই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের। কি প্রত্যাশা, রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। এখন তো রাত গভীর, প্রায় ভোরের দিকে এখন সময়। ক্যাম্পাসের সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, সদস্যরা যারা আছেন, তারাই বা কি বলছেন? সোহার, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত সেই সতর্ক অবস্থাতেই রয়েছেন। আমরা দেখছি সময় যতই যাচ্ছে ততই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও যেন বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জিনিসটি কিন্তু তারা নজরদারিতে রাখছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 12টি গেট রয়েছে সেই গেট সহ এবং বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তীক্ষ্ণ নজরদারিতে রাখছেন। এছাড়াও যে ভিসির বাসভবন, প্রক্টোরিয়াল অফিস, সেটা প্রশাসনিক ভবন, সব জায়গাতেই কিন্তু আমরা দেখছি এই যে সারা রাত্রিতেই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শীর্ষ কর্তারা রয়েছেন তার জেলা পর্যায়ে, তাদেরকে কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত সারা রাত্রি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন এবং যে তদারকি করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এখন কিন্তু সারা রাত একটি কিন্তু ক্লান্তির ছাপ কিন্তু চোখে মুখে আমরা লক্ষ্য করেছি। তারপরেও যে তাদের যে সতর্কতা অবস্থান সেটা কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম বিভিন্ন পয়েন্টে, যেটা আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের যে অবস্থান সেটি নিশ্চিত করার জন্য কিন্তু টহল বাড়ানো হয়েছে। আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুপাশে কিন্তু দুটি গ্রাম রয়েছে, ইসলামনগর এবং গেরুয়া। যে এই দুটি অঞ্চলে ভেতরে কিন্তু পুলিশের যে অতিরিক্ত টহল সেটি কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যে অবস্থানটিতে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলার শীর্ষ কর্তারা কিন্তু এখানে রয়েছেন এবং বিভিন্ন ধরনের তদারকি করছেন। তাদের একটি বিষয়ে প্রশ্ন করেছিলাম যে আসলে কি ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন বা কোন পথে হাঁটতে চাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তা ঢাকা জেলা পুলিশ সুপার যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের সহযোগিতা পুলিশের কাছে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চাবেন সেই ধরনের সহযোগিতাই কিন্তু তাদের করবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে দূর দূরান্ত থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কিন্তু অতিরিক্ত যে ফোর্সগুলো রয়েছে সেই ফোর্সগুলো আনা হচ্ছে এবং সেই ফোর্সগুলো কিন্তু তাদের দায়িত্ব পালনের জন্য এখানে এনে তাদের যে নির্দিষ্ট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু অবস্থান করতে আমরা দেখছি। সোহার, নিপু, আপনাকে ধন্যবাদ। সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুতে পাবনায় নিজ বাড়িতে স্বজনদের শোকের মাতম। বাদেশা জানাজা হয়, সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবার এসে যোগ দেন। এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এ যাওয়াই শেষ যাওয়া, শেষবারের মতো বিদায় জানাচ্ছেন স্বজনরা। এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পরিবার পরিজন। মাত্র ৩০ বছর বয়সে মৌমিতা পাড়ি জমালেন পরপারে। সন্ধ্যায় পাবনায় নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ পৌঁছায়। বাদ এশা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শিক্ষিকার। তার আধা ঘন্টা থেকে ৪০ মিনিটের ভিতরে অঘটনটা ঘটে গেল। এমনি কোনো শারীরিক কোনো সমস্যা তার নেই। এক ছিল একটু ঠান্ডার সমস্যা, মানে ঠান্ডার সময় ঠান্ডা লাগতে হবে, কিন্তু এমনি কোনো অন্য কোনো জটিলতা তার ছিল এবং প্রাণবন্ত খুব উচ্ছল। মৃত্যুর মাত্র আধা ঘন্টা আগে কথা হয়েছিল পরিবারের সাথে। স্বজনরা জানান, ছোট থেকেই পড়াশোনায় কৃতিত্বের ছাপ রেখে গেছেন মৌমিতা। পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বাবা মা দুজনেই ছিলেন অধ্যাপক। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তারা। মাত্র ৮ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তার আচার আচরণ কথাবার্তা সব দিক দিয়ে ভদ্র ছিল এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল। কোন উচ্ছৃঙ্খল, ইকালের মেয়েরা যেমন উচ্ছৃঙ্খল, বাপ মা বা প্রতিবেশীর সাথে সে জাহাঙ্গীরনগর পড়তো, কোনোদিন তার ভিতরে কোনো অহংকার ছিল না। যারা এই অফিসার ছিল তাদের সবাইকে ইমার্জেন্সি ভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকে নিয়ে তাদেরকে ভোট গণনার জন্য ভোট গণনার স্থানে যেতে বলেছে। সে হুড়পাড় করে চলে গেছে। যেতে গিয়ে হয়তো বা যে কোনো ভাবে হোক হঠাৎ করে মানুষের মানসিক টেনশনের থেকে সে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয়। এর আগে সকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার। এতে পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। তাকে শেষ বিদায় জানাতে বেলা ১১টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা ১টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন, এমন অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এইচএস প্রার্থী ফেরদৌস আল হাসান। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের কথা বলেন তিনি। ফেরদৌস আল হাসান পদত্যাগকারী কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধের ময়দান থেকে তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন। নির্বাচনকে ঘিরে তার যে হীন ষড়যন্ত্র ছিল সেটি বাস্তবায়ন করতে না পেরেই তিনি পদত্যাগ করেছেন বলে অভিযোগ করেন এই প্রার্থী। সেই দায় তারা নিতে হবে। একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি পেতে পারে না। সে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরেই এখন সে পদত্যাগ করছে এবং যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে বলে আমরা মনে করছি। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন।
ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনি পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ চিত্তে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরও সম্পৃক্ত করতে চায় সরকার। এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24 নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য হোল্ড অফ ইলেকশন। এবং পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অবশেষে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন থেকে প্রবাসীরাও বাংলাদেশে ইলেকট্রনিক্স ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 41টি দেশে এই কার্যক্রম শুরু হলেও শুরু হয়েছে প্রথম কানাডা থেকেই, এমনটাই জানিয়েছেন কানাডা সফরে আসা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। কানাডা অটো থেকে তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে এক পোস্টে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে ঔপনিবেশিক নিপীড়ন ও জাতিগত নির্মূল বলে আখ্যা দেন। বলেন, বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনাকে হৃদয় বিদারক বলেও মন্তব্য করেন। একই সাথে তিনি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা ঘোষণা করে দ্রুত রায় প্রদানের অনুরোধ জানান। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে জেলার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতার ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না।
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অর্ধ শতাধিক। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হয় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরা। স্টেডিয়ামের সামনের একটি মঞ্চে আগুন ধরিয়ে দেয় তারা। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছে। একটার দিকে উচ্ছৃঙ্খল দর্শক মূল ভবনে যেটা বড় গেট ছিল সেই গেটটা তারা কিন্তু ভেঙে ফেলছে। এখানে ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। সকাল থেকে যদি এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ যেহেতু এখানে জনসমাগম হবে বিশাল, এখানে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। যারা এই কাপটা আয়োজন করছে পুরোটা ব্যর্থতা হচ্ছে তাদের। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধারণ ক্ষমতা 10,000, কিন্তু আজকে এখানে উপস্থিতের সংখ্যা ছিল যে অলমোস্ট 25,000 প্লাস হবে, আবার সব কিছু মিলিয়ে। তো যার কারণে এতজন, এটা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমরা নিয়ন্ত্রণ করার জন্য। এখানের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা হাসপাতালে আমাদের লোক পাঠিয়েছি, তারা দেখছে। হয়তোবা কিছু আহত হয়ে থাকতে পারে, কারণ কিছু ঢিল আসছে, সেই ঢিলের আঘাতে কিছু আহত হয়ে থাকতে পারে। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি। ঘণ্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন। গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। মামুন মুর্শিদ অভি, যমুনা নিউজ। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আহত অন্তত 10 জন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে ভোলা বরিশাল মহাসড়কে ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বিকেলে ফুটবল ম্যাচের আয়োজন করে মার্কেটিং ও হিসাব বিজ্ঞান বিভাগ। ম্যাচ চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা। খবর ছড়িয়ে পড়লে মুখোমুখি অবস্থান নেয় দুই বিভাগের শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনার খালিয়াজুড়িতে স্পিডবোট ডুবে নারী শিশুসহ 4 জন নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচহাট এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য স্পিডবোট ভাড়া করা হয়। কনের বাড়িতে যাওয়ার আগে বোট নিয়ে ঘুরতে বের হন বরযাত্রীর কয়েকজন। এ সময় মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায় স্পিডবোটটি। এতে নারী শিশুসহ অন্তত 15 জন যাত্রী ছিলেন। ডুবে যাওয়ার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু ওসামনি, লাইলা, সামিয়া সহ শিরিন আক্তার নিখোঁজ হন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সে সময় শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা হবে। শুক্রবার দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ, প্রযুক্তি, স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে। রাজধানীর আইসিসিবিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করেছে চীনা দূতাবাস। অংশ নিয়েছে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান। 2 দিনের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয়, 2 দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে। Improving the business environment and exploring solid institutional support for long-term development and great international competitiveness.
সিল্ক রুট থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রদর্শনীর আয়োজন। এমন তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে 300%। এতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। চাইনিজ বিনিয়োগ প্রায় 300%-এর গ্রোথ হয়েছে গত 6 মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। উপদেষ্টা জানান, রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দেওয়ার জন্য আলোচনা হবে। আমাদের আলোচনাটার একটা মাধ্যমিক একটা পদক্ষেপ আকারে আমাদের যে ট্যারিফ ঘোষণাটা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং যেটা বাস্তবায়ন করেছে, সেটাকে কাঠামোগতভাবে রূপ দেওয়ার উদ্দেশ্যেই ওনারা আসছেন, ওনাদের সাথে আলোচনা হবে, হয়ে আমরা একটা জয়েন্ট ডিক্লারেশন দিব। বাণিজ্য উপদেষ্টা জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থাপনায় সংস্কার জরুরি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আকাশপথ দখলে নিয়েছে সিন্ডিকেট। কোনোভাবেই এই বেড়াজাল থেকে বের হওয়া যাচ্ছে না। যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে কিছু প্রভাবশালী চক্র। অনলাইনে টিকিট সোল্ড আউট দেখিয়ে পরে 2 থেকে 3 গুণ দামে তা বিক্রি করা হচ্ছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্য চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। নির্ধারিত তারিখে ফিরতে হবে প্রবাসে, কিন্তু পাচ্ছেন না ফিরতি টিকিট। অবশেষে বাধ্য হয়ে চড়া দামে টিকিট কিনে ফিরতে হচ্ছে গন্তব্যে। এমন পরিস্থিতির মুখোমুখি বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, বাংলাদেশে আসার সময় যেখানে 20,000 টাকায় কিনতে পারেন একমুখী টিকিট, সেখানে বাহরাইনে ফিরতে তাদের গুনতে হচ্ছে 50 থেকে 60,000 টাকা। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও আমেরিকার রুটেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। বাহরাইন থেকে যারা প্রবাসী দেশে যান, তারা 20,000 টাকা দিয়ে টিকিট খরিদ করে দেশে যাওয়া হয়, কিন্তু সেম ওয়েতে দেশের থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কিনে আসতে হয়। তো আমাদের গণ অভ্যুত্থানের পরেও যদি আমাদের টিকিট সিন্ডিকেটকেও যদি কোনো ফলো করে কোনো কাজ করা না হয়, তো আমাদের ফায়দাটা কি হলো? তো আমি সরকারকে আবেদন করব যে কোনোভাবে এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য। পৃথিবীর সব দেশেই টিকিটের দাম কম। আমরা যদি এখান থেকে ইউরোপে যাই, তারপরেও এত টাকা না, বাংলাদেশে যাইতে যত টাকা, বাংলাদেশ থেকে আসতে যত টাকা লাগে। অভিযোগ, বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করছে টিকিটের কৃত্রিম সংকট। দীর্ঘদিন ধরে সক্রিয় আছে এই চক্র। জুলাই অভ্যুত্থানের পরও এই সিন্ডিকেট ভাঙা যায়নি বলে দাবি ভুক্তভোগী প্রবাসীদের। বিভিন্ন এজেন্সির সিন্ডিকেটের কারণে টিকিটের দাম এখন অনেক বেশি। আমি একজন প্রবাসী হিসাবে সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান করছি সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের দাম কমানোর জন্য। আমরা যারা সাধারণ প্রবাসী আছি, এটা আমাদের জন্য অত্যন্ত জুলুম হয়। তাই আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার নিকট আহ্বান জানাবো যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসবেন। বাধ্য হয়ে দেশের বাইরে থেকে টিকিট কিনছেন অনেকে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরাও। দ্রুত এই সিন্ডিকেট ভেঙে বাজার স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। রেজবানা সাইমা, যমুনা নিউজ। আজ এশিয়া কাপের মঞ্চে বাঘ সিংহের লড়াই। ম্যাচের আগে টিম হোটেলে বিশ্রামে কাটালেও লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের। ম্যাচের আগে তানজিম সাকিব জানালেন তেমনটাই। অন্যদিকে প্রতিশোধের ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চায় শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। লঙ্কান ম্যাচের আগের দিন জুম্মাবার আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ে ফিরলেন তাসকিন, হৃদয়, তানজিদ, তানজিমরা। বাকি দিনটা রেস্ট আর রিফ্রেশমেন্টের। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই নাগিন ডান্সের উত্তাপ ছড়ানো ব্যাটেল। টাইগার পেসার তানজিম সাকিব বলছেন, দল আফগানিস্তান হোক কিংবা শ্রীলঙ্কা, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে লঙ্কানদের বিপক্ষে থাকবে বাড়তি আত্মবিশ্বাস।
শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো, যেটা আপনি বললেন যে মেনশন করলেন ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি তাদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। কণ্ঠে যেমন আত্মবিশ্বাসের ছাপ তানজিমের, তেমনি সাম্প্রতিক পারফরমেন্সেও আছেন ছন্দে। টি-20তে শেষ 4 ম্যাচে 6 উইকেট নিয়েছেন 13.33 গড়ে, ইকোনমিটাও 5.34। লঙ্কান ম্যাচেও অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান এই পেসার। আবুধাবিতে আমার একটা ফার্স্ট ম্যাচ, আমি যখন প্রথম বলটা করলাম দেখলাম যে সিমেন্ট বাউন্স আছে উইকেটে। এরপরের থেকে চিন্তা করছি না, উইকেটে শুধু হিট করে যাব, এবং নিউ বলে বল স্কিট হইতেছিল, প্লাস মুভমেন্ট হচ্ছিল। তো আমি খুব এনজয় করছি ফার্স্ট স্পেল। আর সেকেন্ড স্পেল আসলে সিমে বল করলে খুব একটা ইফেক্টিভ হচ্ছিল না, একটু স্ক্রাম্বল সিমে বল করলে ওইটা স্কিট করে চলে যাচ্ছিল, ওইটা ইফেক্টিভ হচ্ছিল। সো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এখানে হয়েছে, যেটা আমি মনে করি নেক্সট ম্যাচে আমাকে হেল্প করবে আরো। লঙ্কানদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচ দিয়ে। এর আগে একাধিক প্র্যাকটিস সেশনে ঘাম ঝরিয়েছেন নিসাঙ্কা, সানাকা, হাসারাঙ্গারা। চেনা প্রতিপক্ষ আর মানিয়ে নেয়া কন্ডিশনে বাংলাদেশকে হারিয়ে উইনিং নোটে শুরু করাই চারিত আসালাঙ্কাদের লক্ষ্য। দুদলের আন্তর্জাতিক টি-20 পরিসংখ্যানেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতার ছাপ। 20 বারের দেখায় লঙ্কানদের 12 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 8 বার। আরও একটা বাঘ সিংয়ের লড়াই, তবে সেই লড়াইয়ের আগে হোটেল পার্ক রোটানায় বিশ্রামে বাংলাদেশ দল। লঙ্কান বধের প্রত্যাশা তাদের, তবে জিততে হবে বড় ব্যবধানে, কারণটা ওই নেট রান রেট। একাদশে তেমন কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন ধরে রেখে মাঠে নামতে পারে টিম টাইগার্স। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দিস তালুকদার তুলু। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার হলুদঘর ও শেখপাড়া গ্রামবাসী জনসভা আয়োজন করে। সভায় বিএনপি নেতা দুলু বলেন, যারা 15 বছর বিএনপিকে শোষণ করেছে, হামলা নির্যাতন চালিয়েছে, সে আওয়ামী লীগের সাথে জামায়াত মিলেমিশে একাকার হয়ে গেছে। বিএনপিকে এসব মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। দুলু আরও বলেন, ষড়যন্ত্র আর চক্রান্ত করে জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে ভেবেছে সারা বাংলাদেশেও জিতবে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেন তিনি। বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই কর্মসূচি হয়। ইউনিয়ন, বিএনপি ও যুবদল নেতাকর্মীরা এতে অংশ নেন। জনগণের বিপক্ষে দাঁড়ানো কখনো জনপ্রতিনিধির কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। জনগণের প্রত্যাশা মূল্যায়ন করে বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। গত 4 সেপ্টেম্বর 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের সংবিধান শ্রমিকদের অধিকার, জনতার অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে অধিকার নিশ্চিতের দাবি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার গাজীপুর চৌরাস্তায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশে এই দাবি জানান তিনি। পরিবহন ও পোশাক শ্রমিক, হকার সহ সকল শ্রমজীবীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। 24-এর অভ্যুত্থানের পরেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করার নিন্দা জানিয়ে এনসিপি নেতা বলেন, শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। নীতি নির্ধারণ ও পলিসি গ্রহণে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে সরকারকে নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয়। সমাবেশে এনসিপি ও শ্রমিক উইংয়ের গাজীপুর জেলা মহানগরের কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর কি চাইছেন নেপালের জেনজিরা? বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের আশা আকাঙ্ক্ষা। দেশকে নতুন করে সাজাতে পুরনো নেতৃত্বের অবসান চান তারা। নতুন প্রজন্ম থেকেই সৎ ও যোগ্য নেতা বেছে নিতে আগ্রহী তরুণ সমাজ। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর নেপালকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে জেনজিরা। তুলে ধরছে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা। বিক্ষোভে আহত হয়েও পিছু হটেনি নতুন প্রজন্মের যোদ্ধারা। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সরিয়ে নেপালের ক্ষমতায় তারা দেখতে চায় নতুন কাণ্ডারি।
পার্লামেন্ট থেকে দুর্নীতিবাজদের সরিয়ে নতুন প্রজন্মকে আনতে হবে নেতৃত্বে, তবে তাদের অবশ্যই দূরদর্শী হতে হবে, কারণ নতুন প্রজন্ম ছাড়াও তারা যেন সবার চাহিদা পূরণে সক্ষম হন। পুরনো দল আর নেতাদের আর চাই না, তবে যারা ভালো কাজ করেছেন তাদের স্বাগতম। আইটি বিষয়ে লেখাপড়া করছি, সেই জ্ঞান দিয়ে দেশের সেবা করতে চাই। তারুণ্যের প্রত্যাশা, রাজনীতি থেকে এবার মুছবে নেপোটিজম বা স্বজনপ্রীতির সংস্কৃতি। যোগ্য নেতৃত্বের হাতে যাবে ক্ষমতা। দেশকে উন্নয়নের পথে নিতে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠজনদের বদলে যোগ্য মানুষকে বাছতে হবে, যাদের সুস্থ মতাদর্শ আছে এবং যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবে। দেশের ভবিষ্যৎ তাদের হাতেই তুলে দিতে হবে। হতাশা থেকে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করলেও অনেকেই পাল্টাচ্ছেন মনোভাব। দেশকে নিয়ে নতুনভাবে বুনছেন স্বপ্ন। আগে ভেবেছিলাম বিদেশে সুযোগ খুঁজব, কারণ এখানে হাই স্কুল শেষ করার পর কোনো ভবিষ্যৎ নেই। তবে এখন দৃষ্টিভঙ্গি বদলেছে। নেপালকে ঢেলে সাজিয়ে এখানেই ভালো ভবিষ্যৎ গড়তে চাই। দুদিনের বিক্ষোভ শেষে মাতৃভূমিকে নতুন আঙ্গিকে সাজাতে রাস্তায় নামে জেনারেশন জেড। ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতবিক্ষত দেশে চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দেশ যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন এই মন্তব্য করলেন তিনি। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মধ্যেই পশ্চিম তীরে বিপুল বসতি নির্মাণের বিতর্কিত পরিকল্পনার অনুমোদনও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। পশ্চিম তীরে বসতি বাড়াতে বেশ তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। বিতর্কিত E1 প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই এবার এই প্রকল্পের আওতায় বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মালে আদুমিমের ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করার কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতেই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটিও নিশ্চিত করেছেন তিনি। এমনকি নেতানিয়াহু ঘোষণাও দিয়েছেন বিশ্বে ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র থাকবে না। মালে আদুমিম শহরে আমাদের জনসংখ্যা দ্বিগুণ হতে চলেছে। আশা করছি 5 বছরের মধ্যে এখানে 70,000 ইসরায়েলি থাকবে। এটি একটি বিশাল পরিবর্তন। আমরা আরেকটি প্রতিশ্রুতি রক্ষা করব, সেটি বাইবেলের নয়, আমাদের প্রতিশ্রুতি। আমরা বলেছিলাম একটি ফিলিস্তিনি রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট করে বলছি, প্রকৃতপক্ষেই আমরা ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে দেব না। দীর্ঘদিন ধরেই সমালোচিত E1 প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল, তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণে সেটি কখনোই শুরু করতে পারেনি তারা। এখন যখন ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন পশ্চিম তীরের অধিকাংশ দখলের পরিকল্পনা করছে নেতানিয়াহু সরকার। এই প্রকল্পের আওতায় মা আলে আদুমিম এলাকায় নতুন করে 3,400 আবাসিক ইউনিট স্থাপনের পরিকল্পনা দেশটির। মা আলে আদুমিমে বসতি স্থাপনের অর্থ হচ্ছে পশ্চিম তীরকে সম্পূর্ণ 2 ভাগে বিভক্ত করে অঞ্চলটি থেকে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কফিনের শেষ পেরেক বলে মনে করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।